এরই মধ্যেই কিছু কথাবার্তা আমরা শুনছি নানান মুরব্বীদের কাছ থেকে, কিংবা আফসোস লীগ নামক নতুন একটি যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যারা শেখ হাসিনার আমলে দুধে ভাতে ভালোই ছিল, 15 বছরের স্বৈরশাসনে টু শব্দটি করিনি, মত প্রকাশের স্বাধীনতায় যাদের কোনো রা ছিল না, তারা খেয়ে পড়ে ভালো ছিল। হঠাৎ করে তাদের ভিতরে একটা আফসোস দেখা যাচ্ছে যে এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা, এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম কিনা। এই সংখ্যাটা যদিও খুবই ছোট, নগণ্য, তারপরেও যেহেতু এই আফসোস লীগ দলের উদ্ভব হয়েছে, তাদেরকে নিয়ে কিছুটা কথা বলা জরুরি, যেন আপনারা মোটামুটি এই বিষয়ে সচেতন থাকেন। দেখুন, 15 আগস্ট ঢাকার রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকার রাজপথে এনে বসিয়ে পুড়িয়ে একটা ভয়ঙ্কর ম্যাসাকার এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা শুধু নয়, এমনকি ডক্টর ইউনূসের সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেন রক্তের দাগ লাগে, এ ধরনের একটি পরিকল্পনা আওয়ামী লীগ করেছিল বলেই গোয়েন্দাদের নানান রকম তৎপরতায় প্রতীয়মান হয়। এ বিষয়ে যাদের সন্দেহ আছে তারা নিশ্চয়ই শেখ হাসিনার দুটি ফাঁস হওয়া অডিও টেপের কথা শুনেছেন। বরগুনার একজন, আর একজন লালমনিরহাটের না কোথায় শুনেছেন। কোন অবস্থায় শুনেছেন? যখন সজীব ওয়াজেদ জয় একেবারে ঘোষণা দিয়ে বলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে আর শেখ হাসিনা ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় একরকম কথা বলছেন, উল্টা দিকে শেখ হাসিনা হোয়াটসঅ্যাপে ফোন করে নেতাকর্মীদেরকে ঢাকায় সমবেত হওয়ার কথা বলছেন। কেন বলছেন? তার আগ দিয়ে তার একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। কি সেটা? সনাতনী নির্যাতন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা ভুয়া এবং গুজব তুলে, নির্যাতন যে হয়নি আমি বলছি না, নির্যাতন হয়েছে, কিন্তু আমার হিসেবে স্বাভাবিকভাবেও যদি আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে যদি তাদের পতন হয়, তবুও সেখানে অন্তত 200 সংখ্যালঘু হতাহতের ঘটনা আমরা আগে জেনেছি। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন একই ঘটনা ঘটেছে। স্বাভাবিক, রাজনৈতিক সরকার পালা বদলে এই ধরনের ঘটনা ঘটে। এখানে একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে, ঘরবাড়ি আক্রান্ত হয়েছে, হাজার হাজার আওয়ামী রাজনীতিবিদদের, সেই সাথে কিছু হিন্দু আওয়ামী রাজনীতিবিদদের ঘরবাড়িও আক্রান্ত হয়েছে। এটি অস্বীকার করার উপায় নাই। কিন্তু প্রাণহানি হয়েছে মাত্র 2 জনের, একজন পুলিশের, সম্ভবত এনায়েতপুরে যে 14 জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে একজন, আরেকজন সাতক্ষীরার কোনো এক আওয়ামী পাতি নেতা। তিনি নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন হিন্দু হিসেবে নন, বরঞ্চ অত্যাচারী, স্বৈরাচারী আওয়ামী লীগ একজন নেতা হিসেবে। কিন্তু আমরা জানি এই ন্যারেটিভ, যখন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রাজনীতি করেন তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আর যখন তারা মার খান প্রতিপক্ষের হাতে তখন তারা সনাতনী হিন্দু হয়ে যান, তখন আর কেউ আওয়ামী লীগ থাকেন না। এটি একটি দুঃখজনক বিষয়, কিন্তু এটি বাস্তবতা। আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি সব রকম অসভ্য রাজনীতির নিন্দা করি, অতীতেও করেছি, বর্তমানে করছি, আগামীতেও করে যাব। আমি কেবল বাস্তবতাটা তুলে ধরছি। তো যেই শেখ হাসিনা এই যে সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে, সেই অজুহাত তুলে তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সবাইকে সনাতনী বানিয়ে ঢাকা শহরে একটা জটলা সৃষ্টির চেষ্টা করেছিল, ইস্যু বানানোর চেষ্টা করেছিল। সেই ইস্যু জিয়ে রেখে তারা 15 আগস্ট ঢাকা শহরে, ফরিদপুর, মাদারীপুর এবং অন্যান্য জায়গা থেকে লক্ষ মানুষ ঢাকায় সমবেত করে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারকে চাপে ফেলার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ছাত্র জনতা একত্রিত হয়ে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করে, যার প্রেক্ষিতে ধানমন্ডির 32 নম্বরে 15 আগস্ট কেউ জটলা করতে পারেননি। এমনকি স্বাভাবিকভাবে 2-1 যে শ্রদ্ধা জানাতে এসেছেন তারাও নানান রকম নাজেহালের শিকার হয়েছেন। কেউ দিগম্বর হয়েছেন, কেউ কানে ধরে উঠবাস করেছেন, যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় হচ্ছে এরা গণহত্যার সমর্থনকারী, এরা ছাত্র হত্যার জন্য এক বিন্দুও চোখের পানি ফেলে নাই। আমি একটি কেস স্টাডি দিয়ে আপনাদের আলোচনায় ঢুকাবো এবং পরবর্তীতে আমি ব্যাখ্যা করব যে কেন এই বিষয়গুলো হচ্ছে এবং কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, এবং এর সাথে ছাত্রদের আগামীতে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত সেই বিষয়টা দেখুন। শেরপুরের মাখন নামে এক ভদ্রলোক রাজনীতিবিদ, তিনি
তার দুদিন আগে ফেসবুকে ওয়ালে সোচ্চার হয়েছেন সাবেক এমপির বিরুদ্ধে, যিনি কেন নিশ্চুপ এই রাজনৈতিক ঘটনা প্রবাহে। তিনি বলছেন যে আওয়ামী লীগের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তো এই মাখন সাহেব মোচালা যেই ব্যক্তি আপনারা দেখেছেন, যাকে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে দিগম্বর করা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন, এবং ওই যে বললাম আফসোস লীগ একটা আফসোস করছেন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তো সেই আফসোস লীগের সদস্যদেরকে যেন আপনারা জবাব দিতে পারেন, তার জন্য আমি এই ব্যক্তির পরিচয় তুলে ধরছি। এই ব্যক্তি মাখন সাহেব, উনি আওয়ামী লীগের এমপির প্রতি ব্যাপক নাখোশ। তিনি প্রতি বিপ্লব করতে চেয়েছিলেন দুদিন আগে তার স্ট্যাটাস, এজন্য তিনি ঢাকায় এসেছিলেন। সেটি তার একমাত্র অপরাধ না। অপরাধ হলো এই ব্যক্তি যিনি যখন ঢাকা শহরে 17, 18, 19 জুলাই ছাত্র হত্যাকাণ্ড ঘটেছে, তারপরে যখন কারফিউ দিয়ে শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন, তখন তিনি স্ট্যাটাস লিখেছেন যে কিভাবে আল্লাহ নাজাত দিয়েছেন বাংলাদেশকে অশান্তির হাত থেকে শেখ হাসিনার কৃপায়। 30 জুলাই যখন আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই লাল প্রোফাইল করেছি, তিনি তখন কালো প্রোফাইলে শোক সমবেদনা জানিয়েছেন। এখানে শেষ না, এই যে ব্যক্তি, সেই ব্যক্তি মারা গিয়েছে বলে একটা গুজব প্রচার করেন আসিফ তালুকদার নামে এক ব্যক্তি। তিনি বলেন আমার বাবা মারা গিয়েছে। স্বভাবতই বাংলাদেশের সহৃদয়বান ব্যক্তিরা মনে করেছেন যে একজন আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে এরকম ধরে নির্যাতন করে মেরে ফেলা হলো লোকটাকে। ডাহা মিথ্যা কথা, ভুয়া মিথ্যা কথা। ওই ব্যক্তি যখন বুঝলেন যে না, এটিকে নিয়ে রাজনীতি হচ্ছে কিংবা তিনি নিজেই গুজব ছড়াতে সোচ্চার হয়েছেন, তখন তিনি সংশোধন করে লিখলেন যে আমার বাবা 2022 সালে মারা গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি সংঘবদ্ধ একটি প্রচারণা। তারা চেয়েছিল যে এখানে একটি লাশ পড়ুক কিংবা অনেকগুলো প্রাণহানি ঘটুক, যেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইস্যু সৃষ্টি করতে পারবে। প্রাণহানি না ঘটলেও আওয়ামী লীগ কিছুটা রাজনৈতিক ইস্যু তৈরি করেছে যে এই ছাত্ররা উন্মাদ, এই ছাত্ররা একই কাজ করছে যেটা আওয়ামী লীগ করেছিল। লক্ষ্য করে দেখবেন কারা এইসব আলোচনাগুলো করছে। একজনকেও পাবেন না যারা এই গণহত্যার সমর্থনকারী, গণহত্যার বিরোধিতাকারী। এদের সবার প্রোফাইলে যাবেন আপনি, কর্মকাণ্ড দেখবেন। গত 16 বছরের স্বৈরাচারের যে মাখন, তারা একটু একটু করে খুব আরাম করে খেয়েছে, তারা একটা সুখে শান্তিতে বসবাস করেছে। ছাত্ররা যখন পানি লাগবে করতে গুলির মুখে যাচ্ছেন, যখন ছাত্ররা আওয়ামী লীগের যেসব সশস্ত্র ক্যাডার আছে, ছবি দেখুন, 11 জনের ছবির এই যে তালিকাটা দেখুন, এই প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 11 জন এই যে সশস্ত্র রামদা এবং পিস্তল নিয়ে মানুষকে মেরেছে। খোদ ঢাকা শহরে 5 অক্টোবর, 36 জুলাই, 5, 6, 7 তারিখে অন্তত 350 থেকে 450 মানুষের প্রাণহানি হয়েছে। এর আগে হয়েছে আরও 5 শতাধিক অফিসিয়াল তথ্য অনুযায়ী। আনঅফিসিয়ালি এই সংখ্যা 2 থেকে 2,500। এই যে বর্বরতম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, আমি এই ভিডিওতে এই ছবি দেখাচ্ছি না, এই কারণে দেখাচ্ছি না যে এটি ইউটিউব তার স্ক্রিনিংয়ে এই ভিডিওটা বন্ধ করতে পারে, কিন্তু আপনাদের নিশ্চয়ই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকের ইনবক্সে ভিডিও গিয়েছে, তাই তো আপনারা দেখেছেন রামদা নিয়ে কীভাবে কবজি কেটে ফেলছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কুপিয়ে কুপিয়ে মারছে। আর AK-47 আলা, এই রাইফেলওয়ালা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তো আছেই। আমরা এত সহজে ভুলে গেলাম এইসব মানুষের কথা, এই রাজনীতির কথা। আজকে যারা 15 আগস্টের শোক দিবসের নামে প্রতি বিপ্লব ঘটানোর জন্য ঢাকা শহরের রাজপথ দখল করতে এসেছিল, তাদেরকে প্রতিহত না করে উপায় ছিল কি ছাত্র জনতার? যারা এসেছিল তাদের প্রত্যেকেই এই আব্দুল মাখনের মতো, যিনি বিপ্লব ঘটানোর জন্য প্রতিজ্ঞা করে ঢাকা শহরে এসেছেন এবং আগামী দিনের নমিনেশন কনফার্ম করতে এসেছেন। তো এই সমস্ত মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, আমি নিন্দা করি, কিন্তু এদের খাসলতটাও আপনাকে বুঝতে হবে, এদের মনোবাসনাটাও বুঝতে হবে, যে তারা কী মনোবাসনাটা নিয়ে রাজনীতি করেন এবং করতে এসেছেন। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের হল থেকে, 2টি হল থেকে 3 দিন আগে যে পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে, মনে হয় যেন বাংলাদেশ কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে, এবং যুদ্ধক্ষেত্রে আপনি যদি কাউকে গুলি করে মানেন, তারও মৃত্যুর কিছুটা মানবতা আছে, কিন্তু যখন রামদা নিয়ে আপনি কুপিয়ে কুপিয়ে মারেন, সেখানে কোনো মানবতা নেই। কারা এই রামদা জোগাড় করেছে? কারা গুলি করে অস্ত্র উদ্ধার করে, অস্ত্র নিয়ে মানুষের উপর, সাধারণ নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে? এই যে আফসোস লীগ এবং তাদের কর্মী সমর্থকরা। আপনারা এদের বানানো ন্যারেটিভকে যখন গিলবেন কিংবা শেয়ার করবেন, তখন আপনি নিজের অজান্তেই
আরও একটি ফ্যাসিবাদ, অর্থাৎ ফ্যাসিবাদকেই আপনি লালন করছেন ভিতরে। ছাত্রদের যে অর্জন, বিপ্লবের যে অর্জন, সেই অর্জন নষ্ট হয়ে যেতে পারে এমন কোনো কাজ আপনারা যদি না করেন, তাহলে কেবল এই সরকার শক্তি পাবে, ছাত্ররা শক্তি পাবে, এবং যেই পরিবর্তনের লক্ষ্যে এগিয়েছে আমরা, যেই ফ্যাসিবাদকে পরাস্ত করে ভারতে বিতাড়িত করা গিয়েছে, তারা আর বাংলাদেশের রাজনীতিতে ওইভাবে দাপটের সাথে কোনোদিন আসতে পারবে না। আজকের প্রতি বিপ্লবীরা যদি রাস্তায় বসে পড়তে পারতো, দুদিন থাকতো, তাহলে তারা সরকারকে চ্যালেঞ্জ করত। আজকে দিগম্বর করেছে, খারাপ লাগছে দেখতে, কিন্তু দিগম্বর হওয়ার প্রেক্ষিতে এবং ধানমন্ডিতে একটা লোক যেহেতু যেতে পারে নাই, আওয়ামী লীগও বুঝে গিয়েছে তাদের শক্তি সামর্থ্য কতটুকু, মাঠে তাদের জনপ্রিয়তা কতটুকু। এখন তারা আর চ্যালেঞ্জের পর্যায়ে থাকবে না, তারা নেগোসিয়েশনের পর্যায়ে থাকবে। সমঝোতা, কিসের সমঝোতা? সুস্থভাবে যেন রাজনীতিটা তারা অন্তত করতে পারে, আওয়ামী লীগ রাজনীতিটা যেন করতে পারে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মানুষ তাদেরকে সেই সুবিধা দেবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমরা বলেছি, আমরা সকল রাজনীতির সম অধিকার চাই। গণহত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে, আন্তর্জাতিক অপরাধের বিচার হবে, যারা মদতদানকারী, যারা নির্দেশ দানকারী, যারা এসব কুশীলব প্ল্যান করেছেন, সবার হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু একই সাথে আওয়ামী লীগ একটা সংখ্যালঘু দল হিসেবে তারা বাংলাদেশে যেন তাদের রাজনীতি করতে পারে, দু একবার যেন তারা হাহু করতে পারে, এই সুযোগ দেওয়া উচিত। এটিই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সেই স্বাধীনতা দেওয়ার পথে নিশ্চয়ই এখন তারা নেগোসিয়েশনে যাবে। তারা সরকারকে চ্যালেঞ্জ করে প্রতিবিপ্লব করা, সরকারকে ফেলে দেওয়ার টার্গেটে নামবে না। কেননা 15 আগস্ট তাদের শিক্ষা হয়ে গিয়েছে এবং এই শিক্ষাটা দিয়েছে ছাত্র জনতা। আমি আলোচনাটা সংক্ষেপ করব। সংক্ষেপ করে যেই কনক্লুশনটা টানবো সেটা হলো, এর মধ্য দিয়েও আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই বলে শিক্ষা নিতে হবে যে আমরা অতীতের বাংলাদেশে ফিরে যাব কিনা। আমি একটি স্ট্যাটাস লিখেছিলাম যে তারেক রহমান যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন প্রশাসনকে না জানিয়ে নিজ উদ্যোগে একবার গিয়েছিলেন বিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করতে। ছবি দেখুন, শেখ মুজিবের কবর জিয়ারত করছে। কবর জিয়ারত করছে জাতির পিতা হিসেবে নয়, বরঞ্চ মুক্তিযুদ্ধের একজন অগ্র নায়ক হিসেবে শেখ মুজিবের যে ভূমিকা, সেটি দিতেই শেখ তারেক রহমান তার কবরে গিয়েছিলেন। আওয়ামী লীগ অবশ্য এই ধরনের যে মহানুভবতা, সেটার প্রতিদান কখনো তাদের রাজনীতিতে দেয়নি, বরঞ্চ তারেককে দেশছাড়া করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। তারেকের ছোট ভাই কোকোকে বিনা চিকিৎসায় যেন মারা যায় সেটির ব্যবস্থা করেছে। জিয়াউর রহমানকে একাধিকবার পাকিস্তানের চর বলেছে। তার মাকে বৃদ্ধ অবস্থায় যেন কারাবন্দি থেকে মৃত্যুবরণ করে, সেই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছে। এখন সব উপলব্ধি হচ্ছে, জয় বলছে যে এভাবে আমাদের রাজনীতি করা উচিত হয়নি। সবই ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ এটাই প্রতিহিংসার রাজনীতি করেছে। যেটা এই প্রজন্ম প্রতিহিংসার রাজনীতি করবে নাকি একটু মহানুভবতা ছড়িয়ে দেবে, সেটি আমার বরাবরই আলোচনার বিষয়। যেই ছাত্ররা ধানমন্ডি 32 নম্বর দখলে রেখেছিল, এরা যদি সমবেতভাবে প্রতিবিপ্লব প্রতিহত করার পর তাদের নিজেদের জায়গা থেকে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি তাদের কর্মসূচি শেষ করত, তাহলে তারা এই ন্যারেটিভটাতে তাদের নিজেদের পক্ষে দাঁড় করাতে পারত যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলেনি, শেখ মুজিবের ইতিহাসও তারা ভোলেনি। ঠিক একইভাবে জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং সবার প্রতি শ্রদ্ধা নিবেদনটাই আসলে রাজনীতির সৌন্দর্য। কেননা ইতিহাসে এদের অবদান অস্বীকার করার নয়। কোনো উগ্র মতবাদ দিয়ে এই ব্যক্তিদের অবদানকে অস্বীকার করার যদি কোনো চেষ্টা হয়, সেটি কেবলই এই যে বিপ্লবের যে প্রাণশক্তি, এই বিপ্লবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এসেছে, ছাত্র জনতা এসেছে, শিক্ষক এসেছে, সাংবাদিক এসেছে, বুদ্ধিজীবী এসেছে, সবার আত্মাকে ধারণ করার একটা প্রেক্ষাপট তৈরি হতো। সেই সুযোগটা ছাত্র জনতা মিস করেছে। আগামী দিনে তাদের প্রতিজ্ঞা হোক যেন এই ভুল ত্রুটিগুলো থেকে তারা শিক্ষা নেয় এবং একই সাথে এই রাস্তায় রাস্তায় মানুষের প্রাইভেসি যে হয়রানি হচ্ছে, মোবাইল চেক করা, কিছু মানুষের উপরে দুর্ব্যবহার করা, এইগুলো যতটা কমিয়ে আনা যায় এবং যদি না করতে পারা যায়, সেটি আরও অনেক ভালো হবে। তাহলে কেবল এই যে বিপ্লবের স্পিরিট এবং অর্জনের যে স্পিরিট, সেটি সমুন্নত থাকবে। নতুবা এই ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করার জন্য শুরুতেই যে বলেছে আফসোস লীগ, যারা স্বৈরাচারের পদলেহনকারী, যারা গণহত্যার জন্য একবারও আহ্বু করেনি, যারা 4 বছরের শিশুটি যে ছাদে হেলিকপ্টার দেখতে যেয়ে মৃত্যুবরণ করলো পুলিশের গুলিতে, তার জন্য তার হৃদয় কাঁদেনি, মুগ্ধের জন্য হৃদয় কাঁদেনি, আবু সাইদকে যিনি সন্ত্রাসী ভাবেন, তারাই এখনকার আফসোস লীগ। আওয়ামী লীগের রাজনীতি যেহেতু বিলীন হওয়ার পথে,
সামনাসামনি আর বলতে পারছে না আমরা আওয়ামী লীগ করি, তারা এখন আফসোস লীগ হিসেবে হাজির হয়েছে। এই আফসোস লীগরা যেন জয়ী না হয়, সেটি হোক আমাদের আগামী দিনে তরুণদের রাজনীতি। আর সেটা করার জন্য যা যা করণীয়, তারা কৌশলী হবেন এবং রাজনীতির উদার জায়গা থেকে কিছু ছাড় দিয়ে ন্যারেটিভ তৈরি করার জন্য পাল্টা গেম খেলবেন, সেটি একটা প্রত্যাশা।